আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রেজ এবং ক্লজ নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে প্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য, এবং এদের মধ্যে কোনটি সিম্পল, কোনটি কমপ্লেক্স এবং কোনটি কম্পাউন্ড সেন্টেন্স সেটিও আমরা দেখব। প্রথমে কথা বলা যাক প্রেজ নিয়ে। প্রেজ বলা হয় আ গ্রুপ অফ ওয়ার্ড, একাধিক শব্দ নিয়ে প্রেজ গঠিত, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না। আর ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে আ পার্ট অফ আ সেন্টেন্স, একটি সেন্টেন্সের অংশ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি বাক্যাংশ, যেখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে। তাহলে ফ্রেজ এবং ক্লজের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ফ্রেজের ভিতরে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না, আর ক্লজের ভিতরে সাবজেক্ট থাকবে, ফাইনিট ভার্ব থাকবে। চলো তাহলে উদাহরণ দেখা যাক। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো, এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে টু ওয়াক ইন দ্য মর্নিং। এখন তোমরা বলো তো, টু ওয়াক ইন দ্য মর্নিং এই অংশের ভিতরে কোনো সাবজেক্ট রয়েছে, কোনো ফাইনিট ভার্ব রয়েছে? সাবজেক্টও নেই, ফাইনিট ভার্বও নেই। তাহলে এই অংশটাকে আমরা ক্লজ বলতে পারি না, কারণ এখানে সাবজেক্ট নেই, ফাইনিট ভার্ব নেই। কি রয়েছে? একাধিক ওয়ার্ড রয়েছে। তাহলে আমাদের রুলস অনুযায়ী আমরা কি বলবো? ফ্রেজ বলবো। আবার টু ওয়াক ইন দ্য মর্নিং পুরোটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, যদিও টু ওয়াক ইন দ্য মর্নিং এই অংশটা প্রেজ, কিন্তু এ বাক্যে এটি সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, যার ভার্ব হচ্ছে ইজ। দেখো, আমরা ক্লজে বলেছি যেখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে, তাকে আমরা ক্লজ বলবো। তাহলে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ পুরোটা মিলে একটি ক্লজ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কোন ক্লজ? দেখো, তোমাদেরকে মনে রাখতে হবে যে ক্লজ স্বাধীনভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। এখন বলতো, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ পুরোটা কি একটা স্বাধীন অর্থ প্রকাশ করছে? উত্তর হলো করছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, বা মেন ক্লজ বলবো। তারপরে দেখো আরেকটি উদাহরণ দেখি। দ্য বয় ইন দ্য গার্ডেন ইজ মাই কাজিন। বাগানে থাকা বালকটি হচ্ছে আমার কাজিন। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, যার ভার্ব হচ্ছে ইজ। তাহলে একেও আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, মাঝখানে যে ইন দ্য মর্নিং রয়েছে, এটাকে আমরা কি বলবো? দেখো, আমাদের রুলস অনুযায়ী ফ্রেজ বলা হয় আ গ্রুপ অফ ওয়ার্ড। এখানেও তাই রয়েছে। এখানে কোনো সাবজেক্ট আছে? নেই। কোনো ফাইনাইট ভার্ব রয়েছে? নাই। তাহলে আমরা একে অনায়াসে ফ্রেজ বলতে পারি। কিন্তু যদি বলা হয় পুরো সেন্টেন্সটি কি, তাহলে এটি হবে প্রিন্সিপাল ক্লজ, কারণ এটি তার অর্থ পরিপূর্ণভাবে স্বাধীনভাবে প্রকাশ করতেছে। আর যেই সেন্টেন্স অন্যের সাহায্য ছাড়া স্বাধীনভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেন ক্লজ। তারপর আসো আরেকটি উদাহরণ দেখি। হ্যাভিং লকড দ্য ডোর, দরজাটা বন্ধ করে আই ওয়েন্ট আউট, আমি বের হলাম। দেখো, এই পুরোটা সেন্টেন্স মিলে কিন্তু আমাদের একটি অর্থ প্রকাশ করতেছে। এখানে কয়টি সাবজেক্ট রয়েছে পুরো সেন্টেন্সে? একটি সাবজেক্ট রয়েছে, এবং ফাইনিট ভার্ব রয়েছে একটি, ওয়েন্ট। ঠিক আছে? তাহলে একে আমরা কি বলবো? একেও আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাভিং লকড দ্য ডোর এই অংশটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ফ্রেজ বলবো। কেন ফ্রেজ বলবো? কারণ এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনিট ভার্ব নেই। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা ফ্রেজ বলবো। আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেন্টেন্সে যেহেতু একটি সাবজেক্ট রয়েছে, একটা ফাইনিট ভার্ব রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, কারণ সে নিজের অর্থ নিজে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে। দেখো, আমি আরেকটি উদাহরণ দিয়েছি। হি গ্যাভ মি আ রেড পেন। এটা তোমরাই বলো, এখানে প্রেজ কোন অংশটি, আর পুরো সেন্টেন্স মিলে এটি কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ না কোঅর্ডিনেট ক্লজ? এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর কোনো ক্লজ থাকবে না, সেই সেন্টেন্সকে বলা হবে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যেখানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজ হচ্ছে স্বাধীন ক্লজ, যে ক্লজ অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে।
তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা বলছি যে যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, অন্য কোনো ক্লজ থাকবে না, তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো এখানে প্রত্যেকটি বাক্যে মাত্র একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, আর কোনো ক্লজ নেই। তাহলে এখানে থাকা প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি সেন্টেন্স এক একটি সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো তারপরে আমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করি। আগের মতোই ক্লজ বলা হয় আ পার্ট অফ সেন্টেন্স, যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আসো এবার উদাহরণে যাওয়া যাক। হোয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গেলাম, আই ফাউন্ড হিম ইল। এখানে কিন্তু দুটি সাবজেক্ট রয়েছে, দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে একাধিক ক্লজ রয়েছে। আমি যদি বলি হোয়েন আই ওয়েন্ট দেয়ার, এই অংশটা কেটে যদি আমি শুধু বলি আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ পেলাম। এখন তোমরাই বলো এই অংশটা কি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করেছে? করেছে না? কিন্তু আমি যদি এই অংশটা মুছে দিয়ে বলি হোয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গেলাম, পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে? পারে নাই। তাহলে যে ক্লজ অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজ পরিপূর্ণভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে কোনটি সাবঅর্ডিনেট ক্লজ? হোয়েন আই ওয়েন্ট দেয়ার। আর আই ফাউন্ড হিম ইল, যেহেতু এটি তার পরিপূর্ণ অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে, তাহলে এই অংশটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তারপর আসো আরেকটি উদাহরণ, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড হিম ইল। আমি সেখানে গেলাম এবং তাকে অসুস্থ পেলাম। দেখো এখানে আমি বললাম আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেলাম। এখন বলো তো এই অংশটা কি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারছে। আবার দেখো এন্ড পর্যন্ত মুছে দিয়ে আমরা এই অংশটার অর্থ করি আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ পেলাম। এই অংশটা কি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে? পারছে। দুটি অংশই পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে। তাহলে দেখা গেল যে এখানে এটিও প্রিন্সিপাল ক্লজ। আই ওয়েন্ট দেয়ার, এটি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করছে, এটিও প্রিন্সিপাল ক্লজ। আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ পেলাম, এটিও প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটি প্রিন্সিপাল ক্লজ। এখন তোমাদেরকে মনে রাখতে হবে বাক্যে যদি একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাহলে এটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটি উদাহরণ দেখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। এখন ধরো ইউ উইল সাকসিড, এই অংশটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি বললাম ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এখন তোমরাই বলো এই অংশটা কি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করছে? উত্তর হচ্ছে না। তাহলে এটি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি যদি বলি ইউ উইল সাকসিড, তুমি সফল হবে, এটি কি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করছে? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে এই অংশটিকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে বলি ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। দেখো দুটি অংশই কিন্তু তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করছে, স্বাধীনভাবে প্রকাশ করছে। তাহলে কোনো ক্লজ যদি তার অর্থ পরিপূর্ণভাবে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, তাকে আমরা কোন ক্লজ বলবো? প্রিন্সিপাল ক্লজ। দেখো এখানে দুটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে। আরেকটি কথা তোমরা মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার ইউজ হয়, যেমন হু, উইচ, where, when, whom, whose, how, as if, as though, since, when, in case, though, although। এই যে আমি যেগুলো বললাম, এগুলা বলা হয় ক্লজ মার্কার, যেগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। আর কম্পাউন্ড সেন্টেন্সে যেগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় কনজাংশন। যেমন আমরা বলতে পারি ফর, অ্যান্ড, ইয়েট, দেয়ারফর, মোর ওভার, বাট, অর, নর, নট অনলি, বাট অলসো, এগুলোকে বলা হয় কনজাংশন। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি ইউজ করা হয়? কনজাংশন ইউজ করা হয়, যেটি স্বাধীন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেটি ক্লজ মার্কার দ্বারা যুক্ত হবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আরেকটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকে। তারপরেও দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে
তোমরা কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। পজিশন অফ নাউন ফ্রেজ অ্যান্ড ক্লজ এটা নিয়ে আলোচনা করব। নাউন ফ্রেজ এবং ক্লজের খুঁটিনাটি